পেজ নাম্বার 323 এবং রেসপিরেটরি সিস্টেমের পেজ নাম্বার 11 একটু আমরা দেখি। চলো মেকানিক্যাল ভেন্টিলেশন সম্পর্কে একটু প্রাইমারি একটু বলে নিই যে ভেন্টিলেশন পারফর্মড বাই মেকানিক্যাল ওয়েজ ইন পেশেন্টস হু আর আনএবল টু মেইনটেইন নরমাল লেভেলস অফ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড ইন ব্লাড। তো এটা কাদেরকে দেওয়া হয়? যারা নরমালি পেশেন্টের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড মেইনটেইন করতে পারে না তাদেরকে দেওয়া হয়। মোস্ট সাধারণত তোমার সিওপিডি, তার নিউরোমাস্কুলার ডিজিজ লাইক এই যে মাইস্থেনিয়া গ্রাভিস হতে পারে, গুলেনবারি সিনড্রোম হতে পারে, সিভিয়ার নিউরোলজিক্যাল ডিপ্রেশন, তারপরে thoracic trauma temporarily for the clients who have undergone open heart surgery etc. তো একটা ভেন্টিলেটর মেশিনের বিভিন্ন রকমের মুড থাকে, তো আমরা এটাই আসলে আস্তে আস্তে জানবো। তো আমরা প্রায় কিন্তু এই জিনিসটা আমরা আইসিইউ, সিসিইউ এই জিনিস এখানে দেখে থাকি। তো প্রথমেই আছে আমাদের কন্ট্রোল মুড। কন্ট্রোল মুড কি? মানে এই যদি একটু নরমালি ইজিলি আমি যদি বলি যে কন্ট্রোল মুড এই শব্দটাতেই কিন্তু উল্লেখ করা থাকে। মানে যে যে মুডে মেশিন মেশিনই পেশেন্টকে কন্ট্রোল করে। এইখানে পেশেন্টের কোনো রোল থাকে না। মেশিন ইন দি হোল কন্ট্রোল। পেশেন্টের কোনো কিছু জাস্ট পেশেন্টের ভিতরে টিউবটা ঢোকানো থাকে। পেশেন্ট কিচ্ছু করে না, যে মেশিনই সকল অক্সিজেন কি পরিমাণ দিবে, তারপরে তোমার কিভাবে দিবে, কি বলা হয় তোমার ওই কার্বন ডাই অক্সাইড কতটুকু থাকবে পেশেন্টের শরীরে, অক্সিজেন কতটুকু থাকবে, এই জিনিস টোটালি মেশিন মেনটেন করে। Patient receives a tidal volume at a set rate. Patient receives patient receives a set tidal volume at a set rate used for patients who cannot initiate respiratory effort. দেখো এখানে অলরেডি বলা আছে যে সব পেশেন্টরা নিজেই তার নিতে পারে না, নিজেই তার রেসপিরেশন প্রপারলি নিতে পারে না, তাদেরকে এটা দেওয়া হয়। দ্য ভেন্টিলেটর ইজ ইন এন্টার কন্ট্রোল অফ ব্রিথ অ্যান্ড পেশেন্ট উইল বি সিডেটেড। ইয়েস, যেটা অলরেডি বলেছি আমি। ঠিক আছে, আরেকটু যদি একটু এই বিষয়ে আরেকটু যদি বলি যে তোমার এই যে পেশেন্ট যে রেসপিরেশন নেয়, পেশেন্টের তো কোনো মানে কোনো পাওয়ার থাকে না, এটা তো আমরা বলছি অলরেডি। এবং পেশেন্টকে কিন্তু সিডেশন করে রাখা হয় এই ইয়েটাতে, মানে এই কন্ট্রোল মোডে। এবং আমরা ডক্টররা যেই রেটটা সেট করে থাকে, প্রিসেট করা থাকে এখানে মেশিনের ভিতরে, যে কয়বার শ্বাস নিবে, যে মিনিটে 14 বার, 15 বার নাকি 12 বার। সাধারণত 12 নিচে খুবই কম দেখতে দেখছি আমি, আমি নিজেও আইসিইউতে ছিলাম। তো তো এই জন্য আসলে এই মেশিনে অলরেডি প্রিসেট করা থাকে, এবং মেশিনে যেটা দেওয়া থাকে পেশেন্ট ওইটাই নেয়, এবং পেশেন্ট অলরেডি সিলেক্ট করা থাকে, তো এই জন্য আমার কোনো কিছু প্রবলেম হয় না। এরপর আসি হলো এবং এখানে কিন্তু মাসেল রিল্যাক্সেন্ট ব্যবহার করা হয়, বুঝছো? ওই যে মাসেল রিল্যাক্সেন্ট, যেহেতু পেশেন্ট সিডেটেড করা থাকে, যে মাসেল রিল্যাক্সেন্ট ব্যবহার করা হয় টু ইজ দ্য নর্মাল ভেন্টিলেশন। এরপর আসলে অ্যাসিস্ট কন্ট্রোল, এগুলো কিন্তু খুবই ইজিলি যারা আইসিইউ বা সিসিইউতে আছে তাদের ক্ষেত্রে তারা খুবই অ্যাভেলেবল এই জিনিসগুলো দেখে, অথবা কেউ যদি সুযোগ থাকে একটু আইসিইউতে দেখে এসে ওই মোডগুলো পাওয়া যায় এখানে। এবং আইসিইউ কিংবা সিসিইউর খাতায় এগুলো লিখতে হয় কোন মোডে প্রত্যেক 2 আওয়ার্স লিখতে হয় আইসিইউতে। তারপরে অ্যাসিস্ট কন্ট্রোল মোড, এটা মূলত একটা এটা মূলত পার্টনারশিপের মতো, বুঝছো? যে পেশেন্ট একটু দেয়, পেশেন্ট একটু মানে রেসপিরেশন দেয়, পেশেন্ট মেশিন একটু দেয়, এটা হলো অ্যাসিস্ট কন্ট্রোল। দ্য পেশেন্ট কন্ট্রোল দ্য রেট অফ ব্রিথ। এখানে এই যেটা বললাম আর কি, যে পেশেন্ট কিন্তু কয়বার শ্বাস প্রশ্বাস নিবে এটা পেশেন্ট মেনটেন করে। আর ভেন্টিলেটর কি করে? ভেন্টিলেটর ডেলিভার দ্য প্রিসেট টাইডাল ভলিউম when the patient initiates a breath। মানে এখানে পেশেন্ট তোমার কি বলে শ্বাস প্রশ্বাস নেয়, পেশেন্ট ঠিকই শ্বাস প্রশ্বাস নেয়, বাট কি পরিমাণ এয়ার পেশেন্টের শরীরে ঢুকবে, আই মিন কি পরিমাণ অক্সিজেন পেশেন্টের শরীরে ঢুকবে, এটা মেনটেন করে হইলো তোমার মেশিন। ঠিক আছে,
এবং এখানে এই এই অ্যাসিস্ট কন্ট্রোল মুডে পেশেন্ট ধরো এখন আমরা তো অলরেডি বলছি যে পেশেন্ট যে কটা শ্বাস-প্রশ্বাস নেয় সেটাই থাকে। আর মেশিন কি পরিমাণ অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বডিতে থাকবে সেটা মেইনটেইন করে। এর কথা হলো পেশেন্ট যদি কোনো কারণে কম শ্বাস-প্রশ্বাস নেয়, একটা প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এইখানে এই অ্যাসিস্ট কন্ট্রোল মোডেও প্রিসেট করা থাকে যে কোনো পেশেন্ট যদি কোনো কারণে একটা স্পেসিফিক নাম্বার অফ রেসপিরেশন এর নিচে শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে, মেশিন তখন এখানে অ্যাসিস্ট করে। মানেটা কি? মানেটা হলো ধরো পেশেন্ট নিজে থে এ পেশেন্ট মে পেশেন্টকে সেট করা আছে যে মেশিন কোনোভাবেই যেন ১২ রেসপিরেশন এর নিচে বা বা মানে মিনিটে ১২ বার সে শ্বাস-প্রশ্বাস নিবেই। এখন কথা হলো অ্যাসিস্ট কন্ট্রোল মোডে তো আমরা জানি যে একটু পেশেন্ট এখানে শ্বাস-প্রশ্বাস নিজে থেকেই নেয়। মেশিন জাস্ট তাকে অক্সিজেন ডেলিভারি করে বা অক্সিজেনের পার্সেন্টেজ ঠিক মেশিন দেয়। হঠাৎ করে কোনো কারণে যদি পেশেন্ট এই ১২ বারের নিচে তোমার শ্বাস-প্রশ্বাস ফালাইতে চায়, তখনই মেশিন কি করে মেশিন আবার নিজে থেকে মেশিন অটোমেটিক্যালি পেশেন্টকে এক্সট্রা আরো যেই পরিমাণ শ্বাস পেশেন্ট নিতে পারে নাই, সেটা মেশিন দিয়ে দেয়। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? কথাটা কি বুঝছো? কি বললাম? যে মেশিন একটা মিনিমাম ব্যাকআপ রেট ধরে রাখে আরকি, বুঝছো? তবে রোগী যদি তোমার নিজে থেকে এই শ্বাস নেয়ার চেষ্টা করে, তখন তোমার ওই কি বলে সেই মানে অ্যাসিস্ট মোডটা আবার ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। মানে সোজা যদি বলি তোমার এই যে পেশেন্ট শুধু নিজে থেকেই এই শ্বাস-প্রশ্বাস চালাবে। আর বাকি যে দায়িত্বটা সেটা মেশিন নেয়। ঠিক আছে? এবং মেশিনে কিন্তু প্রিসেট করা থাকে একটা জিনিস যে এতবার শ্বাস পেশেন্টকে নিতেই হবে। কোনো কারণে যদি স্পেসিফিক নাম্বার যেটা সেট করা থাকে সেটা নিচে নেওয়া শুরু করে পেশেন্ট, তখন মেশিন ওই জায়গাটাতে আবার অ্যাসিস্ট করে। ঠিক আছে? এবং এই অ্যাসিস্ট কন্ট্রোল মোড সবচেয়ে বেশি ব্যবহৃত। আইসিইউ তে সবচেয়ে বেশি কমন মোড হলো এটা। যখন পেশেন্ট নিজে থেকে শ্বাস মানি নেয়া শুরু করে, কিন্তু মনে করো প্রপারলি শ্বাস নেয়ার মতো পর্যাপ্ত এনার্জি পেশেন্টের না থাকে, তখনই মূলত এই জিনিসটা খুবই কমনলি ব্যবহার করা হয়। যেমন ধরতে পারো যে নিউমোনিয়া, তারপরে কি রেসপিরেটরি ফেলিউর, এগুলোতে খুব কমনলি অ্যাসিস্ট কন্ট্রোল মোডটা ব্যবহার করা হয়। এখানে পেশেন্টের যে ব্রেইন কিন্তু পেশেন্টের রেসপিরেটরি রেট ঠিক করে দেয়। আর অক্সিজেনের লেভেলটা এটা ঠিক করে মেশিন। যেটা একই কথা ঘুরে ফিরে বললাম আরকি। এরপরে এসআইএমভি মোড। এটা খুবই দেখা যায় যে ইয়েতে এসআইএমভি মোড বা সিনক্রোনাইজড ইন্টারমিটেন্ট ম্যান্ডেটরি ভেন্টিলেশন। এইখানে এটা অনেকটা অ্যাসিস্ট কন্ট্রোল মোডের মতোই, বুঝছো? এই যে সিমিলার টু অ্যাসিস্ট কন্ট্রোল, টাইডাল ভলিউম এন্ড ভেন্টিলেটর রেট আর প্রিসেট অন দি ভেন্টিলেটর। ইয়েস। অ্যাসিস্ট কন্ট্রোল মোডে কি করে আসলে অনেকটা সরি এসআইএমভি মোডটা অনেকটা ইয়ের মতো অ্যাসিস্ট কন্ট্রোল মোডের মতোই। তো একটা পেশেন্ট এবং মেশিনের যে রেসপিরেশনের মধ্যে যে একটা সিঙ্ক্রোনাইজ তৈরি করে, আই মিন একটা সমন্বয় তৈরি করে এই অ্যাসিস্ট কন্ট্রোল মোডে, বুঝছো? সরি, সিঙ্ক্রোনাইজড ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন, এসআইএমভি মোড। এসআইএমভি মোড কি করে? পেশেন্টের যে রেসপিরেশন এবং মেশিনের একটা সিঙ্ক্রোনাইজেশন তৈরি করে, আই মিন একটা একটা সমন্বয় তৈরি করে। মেশিন পেশেন্টকে নির্দিষ্ট পরিমাণ কিছু তোমার রেসপিরেশন দিয়ে থাকে, এবং এর বাইরেও যদি পেশেন্ট এক্সট্রা কোনো শ্বাস নিতে চায়, সেক্ষেত্রে পেশেন্ট ইজিলি নিতে পারে। আমি কি বলছি আবার শোনো। অ্যাসিস্ট কন্ট্রোল মোড এবং এসআইএমভি মোডের ভিতরে একটু কিছু সিমিলারিটি আছে। সিমিলারিটিটা কিরকম? একটা সিমিলারিটি মানে সমন্বয় আরকি। সিমিলারিটি বলতে সমন্বয়ের কথা বলতেছি, সমন্বয়। এই এসআইএমভি মোডেও প্রিসেট করা থাকে যে কয়বার শ্বাস-প্রশ্বাস নিবে। এটা মেশিন দিয়ে থাকে। প্রিসেট করা থাকে। এখন কথা হলো ওই নির্দিষ্ট পরিমাণ শ্বাস তো নিবেই। মেশিন মেশিনে যেটা সেট করা আছে, ওই স্পেসিফিক পরিমাণ মানে রেসপিরেশন পেশেন্ট নিবেই। এখন কথা হলো এর বাইরেও যদি পেশেন্ট শ্বাস নিতে চায়, সেটাও পেশেন্ট ফ্রিলি নিতে পারে, যেটা অ্যাসিস্ট কন্ট্রোল মোডে বিদ্যমান নাই। অ্যাসিস্ট কন্ট্রোল মোডে কি আছে? যে অ্যাসিস্ট কন্ট্রোল মোডে আছে কি? যে পেশেন্টের এখানে সর্বনিম্ন একটা রেসপিরেশন রেট দেয়া থাকে। পেশেন্ট যদি কোনো কারণে ওই মোডের নিচে তোমার ইয়ে করে,
কি বলে শ্বাস-প্রশ্বাস নিতে চায়, শ্বাস-প্রশ্বাস নেয়, ওই স্পেসিফিক শ্বাস-প্রশ্বাসের মানে রেসপিরেশনের কম পেশেন্ট যদি শ্বাস-প্রশ্বাস নেয়, তখন মেশিন অটোমেটিক্যালি পেশেন্টকে ওই এই মেশিনের রেট অনুযায়ী মানে আলাদা রেসপিরেশন দিয়ে দেয়। ওই যে মেশিন অটোমেটিক্যালি পেশেন্টকে দিয়ে দেয়। আর এসআইএমবি মুডে কি? এসআইএমবি মুডেও পেশেন্টকে স্পেসিফিক একটা একটা নির্দিষ্ট পরিমাণ একটা শ্বাস মানে রেসপিরেশনের রেট দেয়া থাকে। পেশেন্ট যদি ওইটা তো নেয়। একটু দাঁড়াও, একটু প্রচন্ড বৃষ্টি পড়তেছে, একটু। যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার যে পেশেন্ট মানে অ্যাসিস্ট কন্ট্রোল মোডের সরি এসআইএমবি মোডের ক্ষেত্রে যেটা বলছিলাম যে পেশেন্টের জন্য প্রিসেট তো করা থাকে একটা রেসপিরেশন, এর বাইরে গিয়েও পেশেন্ট আলাদা নিজের মতো করেও পেশেন্ট রেসপিরেশন করতে নিতে পারে। ঠিক আছে, এটা হলো এসআইএমবি মোডের একটা বৈশিষ্ট্য। আহ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হলো আমরা অ্যাসিস্ট কন্ট্রোল মোডে তোমার কি দেখছি যে পেশেন্ট একটা স্পেসিফিক রেটের নিচে যদি সে শ্বাস প্রশ্বাস নেয়, সেক্ষেত্রে মেশিন কাজ করে। আর এসআইএমবি মোডের ক্ষেত্রে কি দেখছি যে একটা স্পেসিফিক রেসপিরেশন দেয়া থাকে, মানে একটা স্পেসিফিক রেট দেয়া থাকে, এই রেটের বাইরে গিয়েও যদি পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিতে চায় পেশেন্ট নিতে পারে। এখন কথা হইলো এসআইএমবি মোডে পেশেন্ট যে এক্সট্রা যে আরো যদি কোনো রেসপিরেশন নিতে চায়, সেটার জন্য এসআইএমবি মোডে মেশিন কোনো হেল্প করে না। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝছো বিষয়টা কি বলছি? মেশিন হেল্প করবে না, কিন্তু পেশেন্ট নিজে নিজে নিতে পারবে। হ্যাঁ, না না, অবশ্যই এসআইএমবি মোডে প্রিসেট তো করা থাকে। হুম। একটা রোগীর এবং মেশিনের এই শ্বাসের মধ্যে যে একটা একটা সিঙ্ক্রোনাইজেশন তৈরি করে এই এসআইএমবি মোডে, এবং মেশিন যে পেশেন্টকে নির্দিষ্ট কিছু যে মানে রেসপিরেশন দেয় বা শ্বাস দেয়, এর বাইরেও যদি রোগী নিজে থেকে বাড়তি রেসপিরেশন বা শ্বাস নিতে চায়, তবে সে নিতে পারে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, রোগী যে এই নিজের থেকে আরো কিছু এক্সট্রা সে শ্বাস নিবে, এই বাড়তি শ্বাসে মেশিন কোনো সাহায্য করে না। এবং পেশেন্টের ফুসফুসের যেই ওন ক্যাপাসিটি বা ওন পাওয়ার দিয়েই সে এই বাড়তি যে রেসপিরেশন বা শ্বাসগুলা নেয়, সেটা নিতে হয়। এখন আমি যদি বলি একটা পেশেন্ট যখন আইসিইউতে ভেন্টিলেশনে দেওয়া হয়, আগে অ্যাসিস্ট কন্ট্রোল মুডে দেওয়া হয় নাকি আগে এসআইএমবি মুডে দেওয়া হবে? বলো তো, এই দুইটার ভিতরে পার্থক্য পড়ে কি মনে হইতেছে? হ্যাঁ, আগে অ্যাসিস্ট মোডে দেওয়া হবে, তারপর এসআইএমবি। আচ্ছা, ওকে, একটা কথা বলছে। আচ্ছা, ইয়ের কি মনে হয়? ইয়ে আম, লাবণী, তোমার কি মনে হয়? আগে কোনটা দেয় এটা তো ডিপেন্ড না, আগে হচ্ছে পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী দিবে। আচ্ছা, কোশ্চেনটা যদি এইভাবে বলি যে ওকে, হ্যাঁ, এটা একটা অ্যান্সার যে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। ওকে, যদি এমন হয় যে পেশেন্ট আগে যেই মুডেই ছিল না কেন, পেশেন্টের নিজে থেকে পেশেন্টকে আমরা যদি দেখতে চাই যে পেশেন্ট নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারে কি না,
সেটা বোঝার জন্য কোন মুডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এসআইএমবি নাকি অ্যাসিস্ট কন্ট্রোল? এটা কি SIMB। এটা কি করা যায়? এটা কি বুঝছো আমার প্রশ্নটা? ধরো পেশেন্টের আমরা ভেন্টিলেটর মেশিনে আগেই ছিল, এখন আমরা পেশেন্টের ভেন্টিলেটর খুলে ফেলবো। এন্ড কখন খুলে ফেলবো মেশিনটা? যখন পেশেন্ট নিজে সে নিতে পারে, নিজে থেকে নিতে পারে। আর এটা কিভাবে বুঝবো যে সে নিজে থেকে নিতে পারবে কি পারবে না? কোন মুডটা বেশি গুরুত্বপূর্ণ, কন্ট্রোল মুড, অ্যাসিস্ট কন্ট্রোল নাকি এসআইএমবি? SIMB হবে। অবশ্যই এসআইএমবি, কারণ এইখানে পেশেন্টের যে প্রিসেট করা থাকে ওইটা ছাড়াও পেশেন্ট নিজের থেকে রেসপিরেশন নিতে পারে, এবং পেশেন্ট যে রেসপিরেশন গুলো এক্সট্রা নিবে সেখানে কিন্তু মেশিনের কোনো ভূমিকা থাকে না। মেশিন জাস্ট এখানে একটা উপস্থিতি, কিন্তু কোনো প্রভাব খাটায় না এখানে। পেশেন্টের যদি কন্ডিশন ভালো হতে থাকে তখন পেশেন্ট নিজে থেকেই এই রেসপিরেশন গুলো নেয়, এবং এর থেকেই আমরা বুঝতে পারি পেশেন্টের মানে ইয়েটা কি বলে লাংস ভালোর দিকে আছে বা পেশেন্টের ভেন্টিলেশন খুলে ফেলা যাবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে similar to assist control, একটু দেখি। Similar to assist control, tidal volume and ventilator rate are preset on the ventilator. Patient breathe spontaneously at own rate, may be used as a winning mode, যেটা বললাম আর কি। এবার আমরা একটু হালকা কিছু আছে, এই যে বিভিন্ন মুড তো আছেই, এটা তো বললাম। এবার আসি হলো পিপ বা পজিটিভ এক্সপিরেটরি প্রেশার বা পিপ। অনেস্টলি যদি বলি, এই পিপ কিন্তু কোনো ইয়ে না, কোনো ভেন্টিলেটরের কোনো কি বলে কোনো মুড না। ঠিক আছে, পিপ কিন্তু কোনো মুড না, এটা একটা সেটিংস। ঠিক আছে, ভেন্টিলেটরের বিভিন্ন সেটিংস থাকে না, এই পিপ কিন্তু কোনো মুড না, এটা একটা সেটিংস। দেখো, পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার, এখান থেকে একটা আইডিয়া করা যায় যে পজিটিভ একটা প্রেশার, লাংসের ভিতরে একটা পজিটিভ প্রেশার দেওয়া হয়। এখানে একটা কারণ আছে কেন। কারণটা হলো, যাদের মনে করো এই কি বলে এই রেসপিরেটরি ডিস্ট্রেস, তারপরে তোমার যাদের কি বলে লাংসের ভিতরে প্রচুর পরিমাণ ইনফ্লামেশন, তাদের ক্ষেত্রে এটা খুবই কমনলি ব্যবহার করা হয়। আচ্ছা, সেই একটু বলি যে লেখা আছে কি, ভেন্টিলেটর ডেলিভার্স অ্যাডিশনাল পজিটিভ প্রেশার অ্যাট দি এন্ড অফ ইচ এক্সপাইরেশন which maintains alveoli in expanded form। মানে আমরা যখন লাংস মানে 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 বাতাস ছেড়ে দেই, আমরা যখন মানে শ্বাস কি বলে ভেন্টিলেটর ডেলিভার্স অ্যাডিশনাল পজিটিভ প্রেশার এট দি এন্ড অফ ইচ এক্সপাইরেশন, আমরা যখন লাংস থেকে বাতাস বের করে দেই, ফাইনালি এই মেশিন কি করে একটা এক্সট্রা আলাদা একটা এয়ার লাংসের ভিতরে ঢুকায় দেয়, which maintains alveoli in expanded form। মানেটা কি? মানেটা হলো আমরা যখন রেসপিরেশন ছেড়ে দিই, মানে আমাদের লাংস থেকে বাতাস বের হয়ে আনার চেষ্টা করি, কিন্তু এই পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার এটা দিলে কি হয়, পেশেন্টের এই যে বাতাসটা ছেড়ে দিল তখন লাংস তো আস্তে আস্তে চুপসে যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই নর্মাল হওয়ার কথা। কিন্তু এই পিপ মোডটা অন থাকলে, আইসিইউর যে ভেন্টিলেটর মুড না, এটা একটা সেটিংস, এই সেটিংসটা অন থাকলে কি হয় যে ফুসফুসের বাতাস বের হয়ে যায়, কিন্তু যখন বাতাস বের করে দেয় লাস্টের দিকে, বাতাস বের হয়ে করে দেওয়ার সময় একটু এক্সট্রা একটু এয়ার লাংসের ভিতরে আবার ঢুকায় দেয়, যাতে করে লাংসের অ্যালভিওলাই গুলো কলাপস হয়ে না যায়। বুঝতে পারছি আমি? কারণ লাংসটা তো ইনফ্লেটেড থাকতে হয়, মানে এক্সপেন্ডেড থাকতে হয়, ফুলা থাকতে হয়, তাহলেই তো এটা প্রপারলি কাজ করে। তো বিশেষ করে যেসব কন্ডিশন গুলাতে এই লাংস কলাপস হয়ে যাওয়ার চান্স থাকে, মানে লাংস চুপসে যাওয়ার চান্স থাকে, তাদের ক্ষেত্রে এই পিপটা খুবই খুবই ব্যবহৃত হয়। এই জন্য এই পিপের ইয়েটা হলো হাই প্রেশার ভেন্টিলেশন বলো এটাকে, লিখে রাখতে পারো, ইটস হাই প্রেশার ভেন্টিলেশন।
তাহলে আমরা কি ধারণা করতে পারি কোন ধরনের রেসপিরেটরি প্রবলেমে এই পজিটিভ প্রেসার ব্যবহার করা যেতে পারে? কোন 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 কন্ডিশনে লাংসের অ্যালভিওলাই বা লাংস চুপসে যেতে পারে বলো তো? আমি নাম বলতে চাই না, তোমরা একটু গেস করো। ইলেকট্রিসিসে হবে, কারণ ওখানে তো কলাপস হয় লাংস। আচ্ছা, হ্যাঁ, পাইসন একটা বলছে। আর কারো পাইসনের সাথে কি একমত অন্য কেউ? কি কেউই বুঝতেছো না? আমার কথা কি বুঝো নাই? লাবণী, রুনা, রায়হান, বুঝছো তোমরা? বাকিরা ইয়েস নো কিছু তো বলো। আরেকবার বলেন। আচ্ছা, এই পিপটার বিষয় কি? পিপ মানে হলো পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার। মানে আমরা যখন ন্যাচারালি শ্বাস ছেড়ে দেই, তা আমাদের লাংসের বাতাস তো বের হয়ে যায়, এটা তো আমরা জানি। কিন্তু যখন আমাদের মানে ম্যাসিভ আকারের এই লাংসের কোনো ডিজিজ থাকে, তখন কি হয়? লাইক এই যে কি বলে অ্যাটলেক্টাসিস। সিওপিডি। হ্যাঁ, সিওপিডি থেকেও বেশি হলো অ্যাটলেক্টাসিসটা বেশি ইয়ে। হ্যাঁ, সিওপিডিও বলা যায়। বিশেষ করে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এটা বেশি হয় এবং অ্যাটলেক্টাসিস এটা হয়। তা আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে আমাদের লাংসে যখন কোনো ইনফ্লামেশন হয় বা কোনো কোনো প্রবলেম হয়, তো আমাদের যে রেসপিরেশনের এন্ড একদম কোথায় হয়? রেসপিরেশনটা একদম গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় কোথায়? অ্যালভিওলাইতে। তো অ্যালভিওলাই থেকেই কিন্তু আমাদের বাতাসটা একদম লাংস হয়ে বের হয়ে আসে। কিন্তু এই লাংস যখন সিক থাকে, তখন আমাদের এই যে অ্যাটলেক্টারেসিস একদম যদি লাংস থেকে বাতাস বের করে দেয়, তখন এটা চুপসে যেতে পারে। তো একদম এই চুপসানো বা কলাপস হয়ে যাওয়া তোমার একটা লাংসকে তোমার আবার ফুলাইতে একটু অনেক অনেক কষ্টসাধ্য হয়। তো তো এটাকে প্রিভেন্ট করার জন্য লাংসের ভিতরে সামান্য একটু এয়ার থাকলে ভালো। ঠিক আছে? বেলুন যেমন একবার পুরো চুপসে গেলে এটা ফু দিয়ে আবার ফোলানো কঠিন হয় না? ঠিক একই রকম ভাবে এয়ার লাংসের ভিতরে যদি একটু সামান্য এয়ার থাকে, সেক্ষেত্রে এটা পরের বার আবার ইনফ্লেট বা ফুলানো ইজি হয়। এই জন্যই মূলত এই কাজটাই মূলত এই পিপ পজিটিভ এন্ড এক্সপিরেটরি মোড, এই প্রেসার, এই মোড না মানে সেটিংসটা ভেন্টিলেশন মেশিনে ব্যবহার করা হয় এবং এটা মোস্টলি এই কি বলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তারপরে তোমার অ্যাটলেক্টাসিস, এগুলা খুবই খুবই কমনলি ব্যবহার করা হয়। ঠিক আছে? লাংসের যে ইনফ্লামেশন গুলা থাকে মোস্টলি এই দুইটাতে খুবই কমনলি ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে আসি হলো কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার। কন্টিনিউয়াস দেখো অল টাইম পজিটিভ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এই যে তোমার পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসারের একটা কমপ্লিকেশন আছে। দেখো অল টাইম লাংসের ভিতরে একটা তোমার চলতেই থাকে, একটা প্রেসার থাকেই, একটা পজিটিভ প্রেসার থাকেই। এর ফলে আমাদের লাংসের যে অ্যালভিওলাই বা লাংসের যেই মাসেল লেয়ার গুলো এগুলো বড় হয়ে যায়। মানে এটাকে ব্যারোট্রমা বলে। ক্যান লিড টু ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া। আমাদের লাংসের যে ইলাস্টিসিটি, একবার কন্ট্রাক্ট করে একবার রিল্যাক্স হয়, এই এই জিনিসটা যে হয়, এটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। অল টাইম একটা দেখো একটা রাবার টেনে ধরে রাখো, অল টাইম রাবারটা বড় হয়ে যাবে না? ঠিক একই রকম ভাবে এই জিনিসটা লাংসেও হয়। অল টাইম প্রেসার থাকার কারণে এই ব্যারোট্রমা হয়, যেটাকে মেডিকেল টার্মে ব্যারোট্রমা বা ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেসিয়া বলা হয়। এরপরে হলো হাইপোটেনশন ডিউ টু ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক প্রেসার and decrease in venous return. It can lead to decrease in preload and cardiac output. ঠিক আছে? তো এই যে পিপের একটা প্রবলেম হলো কি, এটা অল টাইম পেশেন্টের লাংস একটা প্রেসার দিয়ে রাখে, মানে একটা লাংসকে একটা অল টাইম টাইট পজিশনে রাখতে চায়।
যার ফলে হয় কি লাংসের তোমার একটা ইয়ে হয়, কি বলে, লাংসের যেই মাসেল বা লাংসের যে ইলাস্টিসিটিটা বড় হয়ে যায়, এর ফলে ব্যারোট্রমা হয়। এই বিপিডি বা ব্রঙ্কো পালমোনারি ডিসপ্লেসিয়াটা কেন হয়? এটা হয় হলো অ্যালভিওলার ড্যামেজ, এই যেটা বললাম অ্যালভিওলার ড্যামেজ ডিউ টু হাই অক্সিজেন কনসেন্ট্রেশন এন্ড পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, মানে পিপ। তুমি একটা বেলুনকে ফু দিয়ে মানে হাওয়া দিয়ে ফুলায় রাখো, দেখবে এটা সাইজে বড়ই থাকবে। আবার একটা রাবারের কথা চিন্তা করে, একটা রাবারকে টেনে ধরে রাখো, দেখবে এটা বড় হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই পিপ আমাদের লাংসে একই কাজ করে। ঠিক আছে, এই বিপিডি ব্রঙ্কো পালমোনারি ডিসপ্লেসিয়া, it will be difficulty to wean infant from ventilator. Yes, এই বাচ্চাদের ক্ষেত্রে এটা একেবারে আসলে খুবই প্রবলেম তৈরি করে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এই লাংসের ম্যাসিভ আকারে ক্ষতি হয়, কারণ বাচ্চাদের লাংস তো আস্তে আস্তে বড় হবে, বাচ্চা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাংসটা বড় করবে, কিন্তু মেশিন যখন বাচ্চাদের ক্ষেত্রে এই কাজটা করে, বাচ্চারা তখন তাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে সরানোটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, কারণ বাচ্চা তো নিজে থেকেই এই শ্বাসটা উঠায় তারপরে ইয়ে করবে। এরপর আসি হলো CPAP, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এটা যদিও সিমিলার টু পিপ, মানে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, এক্সেপ্ট ইট ইজ ইউজড ইন অ্যাডাল্টস হু আর অন টিপিস। ইয়েস, এটা একদম পিপের মতোই, বাট এইটা টিপিস, ওই যে আমাদের ভেন্টিলেটর টিপিস দেয় না, টিপিস, এই যে এর আগেও দেখাইছিলাম, আছে নাকি পিপ, বাইপাপ, এই এই যে টিপিস, এই যে দেখ, এই ইয়েটা, এই বাইপাপটা এই টি পিসের সাথে, এই টি পিসের সাথে অ্যাড করা থাকে বাইপাপ মেশিনটা, হ্যাঁ, সরি, সিপাপ মেশিনটা, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এই কন্টিনিউয়াস মানেই কিন্তু অল টাইম প্রেশার থাকেই। এখানে পেশেন্ট এখানে নিজে নিজে সম্পূর্ণ মানে শ্বাস নেয়, কি বলে, পেশেন্ট নিজে নিজে কিন্তু সম্পূর্ণ শ্বাস নেয় এবং ছাড়ে, মানে এখানে এই এখানে পেশেন্ট কিন্তু, মানে মেশিন যে একদম 100% মানে শ্বাস দিবে এটা কিন্তু না, মেশিন কেবল পুরো শ্বাস প্রশ্বাসের যে একটা সাইকেল, এইটা এই এই মানে যেমন একবার শ্বাস ছাড়ে, একবার শ্বাস নেয়, এই যে একটা প্রসেস, এখানে শুধুমাত্র পজিটিভ একটা প্রেসার দিয়ে রাখে। আই মিন, যখনই পেশেন্ট শ্বাস নেয় তখন আরো, মানে যখন পেশেন্ট শ্বাস নেয় তখন লাংসের ভিতরে অনেক বেশি পরিমাণ অক্সিজেন ঢুকায় দেয়, আবার যখন ছাড়ে তখনও লাংসের থেকে অনেক বেশি মানে এই যতটুকু শ্বাস সে দিছে ততটুকু পরিমাণ অক্সিজেন আবার লাংস থেকে বের করে দেয়। এটাই মূলত এই সিপাপ মেশিনে কাজ করে, এটাই হলো কন্টিনিউয়াস positive airway pressure, similar to PEEP, except it is used in adult who are on TPs, keeps alveoli open during the expiration and prevent alveolar collapse, and also for sleep apnea. ঠিক আছে, আচ্ছা, কন্টিনিউয়াস পজিটিভ প্রেসারের ভিতরে বিষয়টা কি, তাইলে একটু যদি এক লাইনে যদি বলি, এই কন্টিনিউয়াস পজিটিভ প্রেসার বলতে বোঝায় মেশিন যে প্রেসার পেশেন্টকে দেয়, সেম একই পরিমাণ প্রেসার বা একই পরিমাণ অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড পেশেন্টকে যেটা দেয় সেটা আবার সে বের করে নিয়ে আসে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের সকলকে? এক লাইনে যদি বলি, যে পরিমাণ প্রেসার পেশেন্টকে দেওয়া হবে ঠিক একই রকম প্রেসার পেশেন্ট থেকে বের করে নিয়ে আসে। এবং আরেকটা জিনিস আমি বলি, যে এই পিপ কিন্তু একটা ইনভেসিভ প্রসিডিউর, আর এই বাইপাপ কিন্তু, সরি, সিপাপ কিন্তু একটা নন ইনভেসিভ। বুঝা গেছে?
জি ভাইয়া। এবং এই সিপাপ কিন্তু স্লিপ অ্যাপনিয়াতে ব্যবহার করা হয়। অনেকে আছে না যে নাক ডাকে রাত্রেবেলা? এই নাক ডাকে যারা, তাদের ক্ষেত্রে, এবং অনেকে দেখবে যে দম আটকে যায় না? ওই যে মনে হয় না যে কেউ কাউকে মেরে ফেললো, এরকম বলে না অনেক সময় ঘুমের ভিতরে দম আটকে যায়? তাদের ক্ষেত্রে কিন্তু এই সিপাপ মেশিনটা, সিপাপ দিয়ে ট্রিটমেন্ট করাটা খুবই কার্যকর। ঠিক আছে? এই যে বলে বোবাই ধরে। বোবায় ধরে আসলে এটার একটা আলাদা একটা মেডিকেল বিষয় আছে। এটা জানি না, এটা তখন কি দম টম বন্ধ আসে কিনা এটা আমি জানি না। তবে স্লিপ অ্যাপনিয়াটা বুঝি যে জি ঘুমের ভাইয়া। মধ্যে, ঘুমের ভিতরে অনেক হ্যাঁ, মনে সময়, হয় দমটম আটকে দিছে ঘুমের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে এই সিপাপটা খুব কাজে দেয়। হ্যাঁ, এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর। ঠিক আছে? এবার আসে হলো দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। আচ্ছা, এরপর আসলে বাইপাপ। বাইফেজিক অর বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার। বাই লেভেল মানে কি? বাই লেভেল বা বাইফেজিক মানে হলো এখানে দুইটা দুইটা টাইপের প্রেশার থাকে। এখানে পেশেন্টের দুইটা টাইপের প্রেশার থাকে, মানে পেশেন্টকে দুইটা টাইপের প্রেশার দেওয়া হয় লাংসে। পেশেন্ট যখন শ্বাস নেয় তখন মেশিন আরেকটা ধাক্কা দিয়ে বেশি প্রেশার দেয়। মানে যেই পরিমাণ ধরো পেশেন্ট 100 ml, ফর এক্সাম্পল, পেশেন্ট 100 ml পরিমাণ এয়ার সে কনজিউম করতে পারে, কিন্তু মেশিন কি করে, আরো বেশি একটা চাপ দিয়ে 100 জায়গায় 150 ml নেয়াবে, মানে এয়ার নেয়াবে পেশেন্টের লাংসে। ঠিক আছে? আবার যখন এ রোগী এই শ্বাস ছেড়ে দেয় তখন এই মানে কি বলে, এই প্রেসারটা আর একটু কম দেয়। মানে পেশেন্ট যখন নিজে থেকে একটা শ্বাস নেয় তখন মেশিন আরেকটু এক্সট্রা একটু ফোর্স দিয়ে পেশেন্টকে যে পরিমাণ অক্সিজেন সে নিতে পারতো তার থেকে একটু বেশি পরিমাণ ঢুকায় দেয় বডিতে। বাট যখন সে শ্বাসটা ছাড়ে তখন এটা পেশেন্ট, তখন আর এখানে পেশেন্ট নিজের মতো করেই ছাড়ে। আমি কি বুঝতে পারছি? এবং এর ফলে একটা আহ, কি বলে, ওই যে এই কি বলে এই, এর ফলে কি হয় যে এই যে ছাড়ার সময় যে প্রেসার কম থাকে তখন রোগীর মানে যেই কষ্টটা এটা একটু কম হয়। কিন্তু এটা কিন্তু এই জন্য মোস্টলি তোমার সিওপিডি পেশেন্ট আছে না, সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে এই বাইপাপ মেশিনটা খুবই ব্যবহৃত হয়। পজিটিভ বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার। আচ্ছা, এই আমরা সিওপিডি যদিও পড়ি নাই, বাট ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা এটা জানি। কেন তাহলে যখন ইন্সপাইরেশন নেয় তখন প্রেসার দিয়ে এয়ারটা ঢুকায় দেয় কেন? গেস করো তো। পাইছন, একটু একটু হোল্ড রাখো, বাকিদের জিজ্ঞাসা করি। বলো তো, এতক্ষণ তো বেশ কয়েকটাই পড়লাম। একটা অবস্ট্রাকশন থাকে, এর জন্য তো নিজে থেকে নিতে পারে না, যার কারণে এক্সট্রা প্রেশার দরকার হয়। আচ্ছা, এবার ফিজিক্সের বিষয়টা বোঝার চেষ্টা করো। আমাদের একটা খালি বোতলের ভিতরে এয়ার থাকে, একটা খালি বোতলের ভিতরে এয়ার থাকে, তাই না? এখন আমরা যদি এই ঠিক একই রকম ভাবে আমাদের লাংসটাকে যদি চিন্তা করো, এই একটা খালি বোতল, কিন্তু যখন আমাদের সিওপিডি হয় এই লাংসের অ্যালভিওলাইয়ের ভিতরে কিছু এয়ার অল টাইম ট্র্যাপড হয়ে থাকে। বুঝা গেছে? আমাদের যখন ক্রনিক অবস্ট্রাকটিভ, মানে কিছু এয়ার অবস্ট্রাক্টেড হয়ে থাকে অ্যালভিওলাইয়ের ভিতরে, অবস্ট্রাক্টেড হয়ে থাকে, এখন কথা হলো এই যে এই এয়ারটা যদি না বের হয়, নতুন কোনো অক্সিজেন এই অ্যালভিওলাইয়ের ভিতরে ঢুকতে পারে না। তাহলে এখন কি করবে আমরা, এখন আমাদের তাহলে কি এই লাংস এই যে মানে অ্যালভিওলের ভিতরে নতুন এয়ার না ঢুকলে বা নতুন অক্সিজেন না ঢুকলে, তো পুরনো এয়ার না বের হলে, তাহলে তো আমাদের কোনো উন্নতি হয় না।
এই জন্য এই বাইপাপ মেশিন কি করে, যখন এয়ারটা পেশেন্ট ইনহেল করে, যখন ইনহেল করে তখন প্রেসার দিয়ে আরো কিছু এয়ার ঢুকায় দেয়, যাতে করে পুরনো এয়ার বের হয়ে যায়, নতুন এয়ার ঢুকে। বুঝা গেছে? রায়হান? হ্যাঁ, আপনি একদিন পড়াইছিলেন যে লাংসের ভিতরে এমনিতেই বাতাস থাকে, হ্যাঁ, তো এটা কি অবস্ট্রাক্টেড এক্সট্রা বাতাস মানে এরকম কিছু? আমি তোমাকে বলি, সিওপিডিতে কি হয়, লাংসের সব কন্ডিশনেই বাতাস থাকে, মোরলেস সব কন্ডিশনেই বাতাস থাকে। এখন সিওপিডির ক্ষেত্রে বাইপাপ মেশিনটা ব্যবহার হয়, হ্যাঁ, সবচেয়ে সিওপিডিতে বেশি ব্যবহার হয়। এখন কথা হইলো, কেন তোমার সিওপিডিতে এই বাইপাপ মেশিনটা আসলে সিওপিডিতে কি কাজ করে? সিওপিডি মানে কি? ক্রনিক অবস্ট্রাকটিভ, ক্রনিক্যালি অ্যালভিওলের ভিতরে কিছু এয়ার বা ফ্লুইড অ্যাকুমুলেটেড থাকে, যার ফলে কি ওই অ্যাকুমুলেটেড থাকার, ওই এয়ারটা থাকার কারণে তোমার, আমি তোমাকে একটা বোতলের কথা চিন্তা করি, একটা বোতলের ভিতরে অল্প একটু পানি দেয়া আছে। এখন যতটুকু পানি আছে, এই পানিটা যদি না সরায়, এই পানিটা যদি থাকে, যে যে পানি ধরো 100 ml পানি একটা বোতলের ভিতরে আছে, তুমি বাইরের থেকে মানে 1 লিটার, এক এক লিটার সম পরিমাণ এয়ার তুমি বোতলের ভিতরে দিতে চাও, সেক্ষেত্রে বোতলের ভিতরে 1 লিটার সম পরিমাণ, একটা বোতলের আয়তন, একটা বোতলের ভলিউম হলো 1 লিটার, বোতলের ভিতরে অলরেডি 100 ml পানি আছে, তুমি 1 লিটার সমপরিমাণ এয়ার তুমি বোতলের ভিতরে ঢুকাইতে পারবা? কি মনে হয় তোমার? কখনোই পারবা না। কেন? কারণ অলরেডি বোতলের ভিতরে 100 ml পানি আছে। এখন এমন যদি হয়, বোতলের মুখ ওপেন করে এই 1000 ml এয়ারকে আমি যদি প্রেসার দেই, তখন বোতলের ভিতরে যে পানিটা, এটা প্রেসার পেয়ে ভিতর থেকে বের হয়ে উপরে এসে পড়বে। আমি কি বুঝাতে পারছি? তুমি একটা বোতলের ভিতরে নিচে পানি আছে, তুমি যদি জোরে ফু মারো, ওই প্রেসারটার কারণে ভিতরের যে পানিটা আছে এটা উপর দিয়ে বের হয়ে আসবে না? তুমি বুঝতেছো? তোমরা কি রিলেট করতে পারতেছো আমি কি বলতেছি এখানে, এই বোতলের বিষয়টা? জি ভাই। জি ভাই, মেন উদ্দেশ্য হচ্ছে ওই পানিটা বের করা। হ্যাঁ, মানে এই যে তোমার অ্যালভিওলের ভিতরে যে ঠিক একই রকম ভাবে সিওপিডিতে তোমার এই কার্বন ডাই অক্সাইড কি করে, সিওপিডিতে লাংসের যে অ্যালভিওল এটা ইয়ে হয়ে থাকে, কি বলে তোমার ওই এলাস্টিসিটি হারায় ফেলে, ফলে কি হয়, যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন ওটা ওইখানের ভিতরে ট্র্যাপড হয়ে থাকে, বের হইতে চায় না। তো বাইপাপ মেশিন কি করে, এই যে ট্র্যাপড হয়ে থাকা যে কার্বন ডাই অক্সাইড গুলো, এটাকে চাপ দিয়ে বের করে নিয়ে আসে এবং অক্সিজেনকে ওই জায়গায় রিপ্লেস করে দেয়। এইভাবে মূলত কাজটা করে, এটা হলো বাইপাপ মেশিনটা করে। এটাই এতক্ষণ বলতেছিলাম। Used for patients with sleep apnea, keep alveoli open during the expiration and prevent alveolar collapse। এই কারণে সিওপিডি এবং হাইপার ক্যাপনিক, তারপরে রেসপিরেটরি ফেলিওরে এই বাইপাপ এটা খুবই কমনলি ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস বলি, এই বাইপাপ মেশিন পেশেন্টদেরকে, যে মেকানিক্যাল ভেন্টিলেটর, বাইপাপ কিন্তু কোনো মুড না, বাইপাপ একটা ওই সেটিংস আর কি, হ্যাঁ। এই বাইপাপ মেশিন কিন্তু এটা কিন্তু ভেন্টিলেটরের মুড না, আমি আগেই বলে দিই। এই যে এটা হলো বাইপাপ মেশিন। বাইপাপ এবং সিপাপ মেশিন খুবই কাছাকাছি দেখতে, ঠিক আছে? এই দুইটাই কিন্তু তোমার নন ইনভেসিভ, একটাতেও কোনো মেজর কোনো কিছু প্রয়োজন পড়ে না, সবই বাইরে। এই যে এইগুলা, এই যে দেখ বাইপাপ সিপাপ এরকম, এই মেশিনগুলো তোমরা হসপিটাল দেখছো, ঠিক আছে? এই মেশিনটা দিয়ে জোরে চাপ দেয় পেশেন্টের শরীরের ভিতরে, এইখান থেকে অক্সিজেনটা জোরে চাপ দেয়, এই নাক মুখ চারপাশ দিয়ে বন্ধ থাকে, এবং এটা খুবই কার্যকর একটা ওয়ে, বিশেষ করে স্লিপ অ্যাপনিয়া, তারপরে সিওপিডি তে খুব কাজে দেয় এই বাইপাপ সিপাপ এই মেশিন গুলা। সিপাপ মাইল্ড টু মডারেট কি স্লিপ অ্যাপনিয়া, মাইল্ড টু মডারেট অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে খুবই, এটা লিখে রাখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এগুলো আসে কোশ্চেনে, যে বাইপাপ কোন কন্ডিশনে ব্যবহৃত হবে, সিপাপ কোন কন্ডিশনে ব্যবহার করা হবে, বাইপাপ সিওপিডি তে, এবং আর সিপাপ হলো স্লিপ অ্যাপনিয়াতে, ঠিক আছে?
খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝে থাকবে। দেখো তারপরে আহ respiratory failure categories: hypoxic failure due to inadequate oxygenation, abdominal hypercapnic failure due to inadequate ventilation, BiPAP for COPD. দেখো, a form of non-invasive positive pressure ventilation used for short term in moderate to severe COPD, মানে cough exacerbation and acidosis. It can reduce the need for endotracheal intubation. Yes. দেখো এই বাইপ্যাপ মেশিনটা, এই যে একটু আগে তো দেখালাম বাইপ্যাপ মেশিনটা, এটা তোমরা সবাই দেখছো না? এটা তো আমার মনে হয় দেখার কথা সবাই। এই মেশিনটা কিন্তু একদম বাইরে থেকেই ব্যবহার করা, এটার জন্য আলাদা ইটি টিউব করানোর প্রয়োজন নেই। এই বাইপ্যাপ মেশিন কি করে, পেশেন্ট যে ইটি টিউব ঢুকায়, এই যে বিভিন্ন অ্যাসিস্ট কন্ট্রোল মোড আছে, এসআইএমবি মোড আছে, এগুলাকে প্রিভেন্ট করে। এই মুহূর্তে যাতে না যেতে হয়, পেশেন্টকে না নিতে হয়, পেশেন্টকে এই জিনিসগুলো থেকে রক্ষা করলো এই বাইপ্যাপ মেশিনগুলা। ঠিক আছে? BiPAP versus CPAP. With CPAP, the pressure remains the same during inspiration and expiration. Yes. Continuous positive airway pressure. With BiPAP, the pressure exchanges with inspiration and expiration. Yes. যেটা বলতে চাচ্ছিলাম যে বাইপাপে কি করে, যখন পেশেন্ট ইনহেল করে তখন এক্সট্রা আরেকটা প্রেসার দিয়ে পেশেন্টের ভিতরে, লাংসের ভিতরে এয়ার ঢুকিয়ে দেওয়া হয়। আর সিপাপে যেই প্রেসারটা দেয় ওই প্রেসারটাই বের করে, এখানে কোনো চেঞ্জ নেই। BiPAP এজন্য it is high during inspiration and low during expiration, যেটা BiPAP এর কথা বললাম। Obstructive sleep apnea, partial or complete airway obstruction during sleep from relaxation of the pharyngeal muscles, can lead to repeated apneic episode over 10 seconds absence of। আচ্ছা, আমরা তাহলে স্লিপ অ্যাপনিয়া কখন বলবো? ঘুমের ভিতরে যদি 10 সেকেন্ড বা তার বেশি সময় ধরে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে থাকে, মানে রেসপিরেশন না নিয়ে থাকে, তখন এটা হলো স্লিপ অ্যাপনিয়া। আর হাইপোঅ্যাপনিয়া বলা হয় কারণ 50% অফ ভেন্টিলেশন, এবং যে পরিমাণ ভেন্টিলেশন করা দরকার তার যদি 50% কম করে তখন এটাকে হাইপোপনিয়া বলা হয়, কম শ্বাস প্রশ্বাস নেয়। ইট ক্যান লিড টু হাইপোক্সিমিয়া এন্ড হাইপারকার্বিয়া। সিম্পল, তুমি যদি ভেন্টিলেশন প্রপারলি না নাও, তোমার বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে না, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে না। সিম্পল, এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। ঘুমের ভিতরে যদি, তবে বাচ্চাদের ক্ষেত্রে ওভার 20 সেকেন্ড না পাইছানো স্লিপ অ্যাপনিয়া মনে হয় আরো সামান্য নাকি হ্যাঁ হ্যাঁ 10 থেকে 15 হচ্ছে নরমাল। 20-এর উপরে হলে হ্যাঁ যদি যদি বাচ্চাদের ক্ষেত্রে 20 সেকেন্ডের বেশি, 20 বা তার বেশি সেকেন্ড সে শ্বাস প্রশ্বাস না নেয়, তখন ইট ইজ কনসার্নিং, বাট লেস দেন 20 সেকেন্ড ইজ ওকে। আর আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে, যারা অ্যাডাল্ট, তাদেরকে 10 থেকে 15 সেকেন্ড এই 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 পরিমাণ ইয়েটা তোমার শ্বাস প্রশ্বাস না নিলেও ওকে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলে দেই, এই বাইপাপ সিপাপের এই জিনিসগুলো একটু খাতায় মানে বইয়ে লিখে ফেলবো, তা খাতায় লিখে ফেলবো, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কোশ্চেন হয় এখান থেকে। ঠিক আছে? তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিম্পটম কিভাবে আমরা বুঝবো এটা অবস্ট্রাকটিভ মানে স্লিপ অ্যাপনিয়া আছে কিনা? স্লিপ ডিস্টার্ব, ঘুমের ভিতরে দমটম বন্ধ হয়ে যাবে, এরকম বলবে, স্নোরিং, নাক ডাকবে, মর্নিং হেডেক, সকালে ঘুম সকালে মাথা ব্যথা করবে। কেন? অক্সিজেন লেভেল কম থাকলে কিন্তু এলওসি, হেডেক, এগুলা কিন্তু একটা স্লাইডে দেখাইছিলাম এই 2-1 দিন আগে। ভুলে যাবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মুড চেঞ্জেস, ডিপ্রেশন, ডিপ্রেস থাকবে পেশেন্ট, এরকম। আহ, তো এবার আসি হলো আমরা আহ অনেক বাইপাপ সিপাপ সম্পর্কে অনেক কথা বললাম। এবার আসলে ভেন্টিলেটর সেটিংস। ভেন্টিলেটর সেটিংসে কি কি থাকে? প্রথমেই থাকে হলো টাইডাল ভলিউম।
আচ্ছা, আরেকটা জিনিস আম, আমাদের এটা তো ওখানে এটা এখন না বলি যে ভেন্টিলেশন ইজ টাইডাল ভলিউম ডিটারমাইন বেসড অন পেশেন্টস বডি ওয়েট। হ্যাঁ, বডি ওয়েট অনুযায়ী পেশেন্টের টাইডাল ভলিউম সেট করা হয়। এটা একটা সূত্র আছে, বডি ওয়েট ইন্টু রেসপিরেশন। বডি ওয়েট ইন্টু, ধরো কারো যদি দেখাইতেছি আম, এখানে কি নাই নাকি? আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে পেশেন্টের টাইডাল ভলিউম কত হবে? এটা একটা সূত্র আছে, লিখে রাখো। বডি ওয়েট ইন্টু রেসপিরেটরি রেট ইকুয়াল টাইডাল ভলিউম। বডি ওয়েট যদি থাকে 50, পেশেন্টের রেসপিরেটরি যদি 18 হয়, তাহলে ওইটা গুণ দাও, সেটা হলো পেশেন্টের টাইডাল ভলিউম। এবং নর্মাল টাইডাল ভলিউম 500 থেকে 600। এই ডক্টররা কিভাবে এই টাইডাল ভলিউম ঠিক করে? পেশেন্টের বডি ওয়েট দিয়ে রেসপিরেটরি, একটা নর্মাল রেসপিরেটরি রেট দিয়ে গুণ করে, ওটাই হলো টাইডাল ভলিউম। সাধারণত টাইডাল ভলিউমটা 500 থেকে 600 ml এর ভিতরেই থাকে। এবারে হলো রেট, প্রিসেট এ ফিক্সড নাম্বার 10 থেকে 18। রেটটা হলো কি, পেশেন্ট 1 মিনিটে কয়বার শ্বাস প্রশ্বাস নেবে। আমাদের নরমাল হলো 12 থেকে 18, কোথাও কোথাও 10 থেকে 18 পাইছি। তোমরা 10 থেকে 18 লিখে রাখো। তারপরে FiO2 ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, দ্য অক্সিজেন কনসেন্ট্রেশন ডেলিভার্ড টু পেশেন্ট। আচ্ছা, আমরা এটা জাস্ট একটু জানার জন্য বলি, এটা আসলে খুব একটা কোশ্চেন হয় না, বাট যারা আইসিইউ বা সিসিইউতে থাকবা তাদের এটা জানলে ভালো। আমরা অক্সিজেন লেভেলটা কিভাবে সেট করব? পেশেন্ট কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন পড়ে? সাধারণত রুম এয়ারে অক্সিজেনের পার্সেন্ট হলো 21%। যখন আমরা ভেন্টিলেটর মেশিন ব্যবহার করে পেশেন্ট অক্সিজেন দিতে যাই, তখন এটা শুড বি লেস দেন 50% রাখতে হয়। আমি আবার বলি, আমাদের নরমাল রুম এয়ারে অক্সিজেনের পার্সেন্ট থাকে 21%। যখন আমরা ভেন্টিলেটর ব্যবহার করে পেশেন্ট অক্সিজেন দিব, তখন সেটা শুড বি লেস দেন 50%। এবার আসলে সাই মানে হলো দীর্ঘশ্বাস আর কি। হ্যাঁ, মানে ডিপ ব্রিথ আর কি। Additional volumes of air that are delivered 6 to 10 times per hour to prevent atelectasis. আরো কিছু এয়ার অ্যাডিশনালি ব্যবহার দেওয়া হয় প্রায় 6 থেকে 10 বারের মতো প্রত্যেক ঘন্টায়, যাতে করে অ্যালভিওলাই কোলাপস না হয়। এবার আসি হলো মনিটর ফর বাইলেটারাল চেস্ট এক্সপেনশন। ইয়েস, ভেন্টিলেটর পেশেন্ট যখন থাকবে, তখন আমরা যে দুই পাশের চেস্ট সমানতালে উঠতেছে কিনা এটা খেয়াল করব। অ্যাটেন্ড টু এনি অ্যালার্মস। ইয়েস, যে কোনো অ্যালার্মে আমরা অ্যাটেন্ড করব কিন্তু। হ্যাঁ, যদি হাই প্রেসার অ্যালার্ম, আই রিপিট, হাই প্রেসার অ্যালার্ম মানেই হইলো কোনো কিছু ব্লক হয়েছে, পেশেন্টের টিউব নাইলে কোথাও না কোথাও সে ব্লক করে রাখছেই। হয় টিউবে কামড় দিয়ে রাখছে, নাহলে টিউবের ভিতরে মিউকাস জমে টিউব আটকে গেছে। হাই প্রেসার অ্যালার্ম ইকুয়াল ব্লক, লিখে রাখো। হাই প্রেসার অ্যালার্ম মিন্স ব্লক। আই রিপিট, হাই প্রেসার অ্যালার্ম মিন্স ব্লক, আর লো প্রেসার অ্যালার্ম মিন্স লিক। কোথাও লিক করেছে, হয় এয়ার লিক করতেছে, না কিছু লিক করতেছে। না কি হাই বললেন লো? লো প্রেসার অ্যালার্ম মিন্স লিক করতেছে কোথাও, হয়তো টিউব ফুটা হয়ে গেছে, নাহলে কানেকশন ছুটে গেছে, মানে টিউব পড়ে গেছে। পেশেন্ট না হয় তোমার নিজে থেকে কি বলে রেসপিরেশন বন্ধ করে দিছে, অথবা কাফ ছুটে গেছে। কাফ, ওই যে আমরা এন্ডোট্রাকিয়াল টিউবের ভিতরে, গতকালকে তুমি তো ছিলে না, গতকালকের ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবো না এখন। ট্রাকিয়ার ভিতরে যে কাফ ফুলানো ছিল, কাফের বাতাস নাই, মানে লিক হয়ে গেছে। এটাই হলো লো প্রেসার অ্যালার্ম। হাই প্রেসার অ্যালার্ম মিন্স ব্লক, এনিথিং ব্লক। লো প্রেসার মিন্স লিক, কোথাও লিক হইতেছে। হ্যাঁ, আসলে হলো এই দুইটা মনে রাখলে অনেক কিছু অ্যান্সার অটোমেটিক পাওয়া যাবে, বাকিগুলো মুখস্থ করতে হবে না। দেখো, ইনক্রিজ সিক্রেশন ইন এয়ারওয়ে, মানে কি বেশি সিক্রেশন হয়ে এয়ারওয়ে ব্লক করে দিচ্ছে। ডিসপ্লেসড ইটি টিউব, ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। কালেকশন অফ ওয়াটার অর ফ্লেম ইন দি টিউব, পেশেন্ট কফস গ্যাগস অর বাইটস দ্য টিউব। ইয়েস, মানে কি ব্লক। পেশেন্ট কাশি দিলে, তারপরে টিউব কামড়ে ধরলে মুখের ভিতরে দাঁত দিয়ে, তখনও এটা ব্লক, মানে হাই প্রেসার অ্যালার্ম বেজে উঠবে। পেশেন্ট অ্যাংসার ফাইটস দ্য ভেন্টিলেটর, ব্রঙ্কোস্পাজম মানে ব্লক।
স্পাজম, ব্রঙ্কাস যদি শক্ত হয়ে যায়, টাইট আটকে যায়, কিং অফ টিউব মানে ইয়েতে যদি কামড় দেয় টিউবে, এগুলা এটা হলো হাই প্রেশার অ্যালার্ম। লো প্রেশার অ্যালার্ম কি ডিসকানেকশন অর লিভ দ্য ভেন্টিলেটর, কোনো জায়গা থেকে টিউব টিউব কোথাও থেকে ছুটে গেছে, পেশেন্ট স্টপস স্পন্টেনিয়াস ব্রিদিং অর কাফ ডিপ্লিটেড, যদি কোনো কারণে পেশেন্টের যে ট্রাকিয়াতে যে কাফ থাকে, এই কাফটা যদি কোনো কারণে লিক, কাফের প্রেশার থাকার কথা হলো 10 থেকে 20 মিলিমিটার অফ মার্কারির ভিতরে, কিন্তু এখানে কোনো কারণে এইটা 8-এ 6-এ চলে আসছে, তাহলেও এটা লো প্রেশার অ্যালার্ম দিবে। If the cause of an alarm cannot be determined, ventilate the client manually until the problem can be corrected. Yeah, very important. কোনো কারণে যদি তুমি এই পেশেন্টের এই অ্যালার্মটা কেন বাজতে সেটা ধরতে না পারো, ম্যানুয়ালি পেশেন্টকে এই অক্সিজেন দিয়ে যেতে হবে, ওই যে অ্যাম্বু ব্যাগ দিয়ে। এমটি দ্য ভেন্ট টিউবিং হোয়েন ময়েশ্চার কালেক্টস, এবং এই ভেন্টিলেটর ইয়েগুলাতে ময়েশ্চার অ্যাকুমুলেট হয় এবং এটাকে তোমার পরিষ্কার করতে হবে। দেখে কোনো কিছু বাকি আছে কিনা হালকা, এই যে দেখো হাই মেশিন প্রেশার। অ্যালার্ম দিয়ে প্রশ্ন পাইছিলাম, হ্যাঁ বলো কি। এই অ্যালার্ম দিয়ে প্রশ্ন পাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছেই, এটা এই জন্য তো বললাম যে হাই প্রেশার অ্যালার্ম মানে ব্লক আর লো প্রেশার মানে লিক। তো চলো আমরা